কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 10, প্রথমাংশ। গাড়ি থেকে নামার পর আর অদ্রিজ প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়নি। চাচুকে বিদায় দিয়ে রুমে এসে নয়নতারা ধপ করে শুয়ে পড়ল বিছানার ওপর। তার কখনো মাথা যন্ত্রণা হয়নি, আজ টের পেল মাথার এক পাশ ছিঁড়ে যাচ্ছে। তার মনে হতে লাগলো হঠাৎই সে বড় হয়ে গেছে। গতকাল রাত থেকে এখন অবধি মাত্র কয়েক ঘন্টার মাঝে সে তার সবচেয়ে কাছের মানুষগুলোকে ধোঁকা দিয়ে যে দুঃসাহসিক কাজগুলো করেছে, এই সঙ্গে বিস্ময় ও আত্মগ্লানিবোধে দম আটকে আসতে লাগলো বদ্ধ রুমে। উঠে গিয়ে জানালা খুলে দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের দিকে তাকিয়ে অবাক হলো সে। গাড়ি তখন সিলেট পৌঁছায়নি। সিদ্ধার্থ বলেছিল আরও 1.5 ঘন্টার মতো লাগবে। তখন জোহরের আজান শেষ হয়ে গেছে চারিদিকে। অ্যানি সিদ্ধার্থর নাম্বারে কল করে অদ্রিজকে ক্ষুদ্র স্বরে বলতে লাগলো, আপনারা কি আমেরিকা থেকে আসছেন? দুপুর গড়িয়ে গেল, তবু সিলেট পৌঁছালেন না। আমি আঙ্কেলকে কথা দিয়েছিলাম ওকে নিজের সঙ্গে দেখে শুনে রাখবো, কিন্তু গত রাতে একমাত্র ওই ছোট্ট মেয়েটার আবদার ও সুবিধার কথা ভেবে ওকে আপনার মতো দায়িত্ব জ্ঞানহীন লোকের সঙ্গে যেতে দিয়ে কত বড় ভুল করেছে তা এখন বুঝতে পারছি। সকাল থেকে 4 বার মিথ্যে বলেছি, আর পারবো না। আমি আপনার নাম্বার দিচ্ছি, আঙ্কেল তারার সঙ্গে কথা বলবেন, এক্ষুনি সেই ব্যবস্থা করবেন। অদ্রিজ বিনা প্রতিবাদে মেনে নেয় অ্যানির কথা। 17.5 বছরের জীবনে প্রথমবার বাবার কাছে মিথ্যে বলতে গিয়ে নয়নতারার গলা ধরে এলো। পুরো শরীর কাঁপতে লাগলো, চোখে পানি এলো। তবু একের পর এক পাশ থেকে অদ্রিজের শিখিয়ে দেওয়া কথাগুলো বলে গেল। বাবা, আমরা এখন গাড়িতে চা বাগানের দিকে যাচ্ছি। তুমি কি করছো? এই ভর দুপুরে চা বাগানের দিকে বেরোনো কেন? পৌঁছাতে পৌঁছাতে রোদ পড়ে যাবে, আবার ফিরতেও হবে। পুরো বিকেলটা আজ ওইখানে কাটাবো তো। ফোন কেড়ে নিল তুন্নি বেগম। এই বেয়াদব, সকাল থেকে তোকে পাচ্ছি না, কোথায় ছিলি? তোর বাবার হার্ট ফিল করাতে চাস? একটা বারো ভাবিস না তোর খোঁজ না পেয়ে মানুষটার এদিকে কি হাল হচ্ছে? তার চেয়ে তোর কাছে বেড়ানো বড় হয়ে গেছে। খুব বেড়াতে শিখেছিস। সকাল থেকে ভাতের দানা মুখে তোলেননি, আবার বলো কোথাও যাওয়ার কথা। এবার আমি শিকল দিয়ে বেঁধে রাখবো দুঃসীমে। নয়নতারার চোখ ভরে উঠল। সে হাসার চেষ্টা করে বলল, বাবার কাছে দাও, তোমার চেঁচামেচি পরে শুনব। বাবার সাথে কথা শেষ করে সে লজ্জায় পড়ল। শুধু গাড়ি থামিয়ে হা করে দেখছে থাকে। অদ্রিজও ঠান্ডা দৃষ্টিতে চেয়ে আছেন। সে দ্রুত ওড়নায় চোখ মুছল। অদ্রিজ বললেন, বাবার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, আমি কথা বলিয়ে দিতে পারতাম না? নয়নতারা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামনে বলল, কি বলবো বাবাকে সেটা নিয়ে ভয় করছিল। আমি কোনোদিন বাবাকে মিথ্যে বলিনি। গলা কাঁপলো তার। সিদ্ধার্থ টিস্যু বক্স এগিয়ে দিয়ে বলল, আপনি তেমন কিছু মিথ্যে বলেন উনি, শুধু বাসে না গিয়ে গাড়িতে যাচ্ছেন। এতে কি আপনার কোনো ক্ষতি হয়েছে? স্যার তো আপনার অপরিচিত নন, তাতেই এত আত্মগ্লানি। ম্যাডাম, কখনো কখনো নিজের ইচ্ছেকেও একটু প্রাধান্য দিতে হয়। কাল আপনার বাসে যেতে ভালো লাগেনি, তাই আমাদের সঙ্গে যাচ্ছেন। কোনো অপরাধ করেননি, বরং নিজের ইচ্ছে আর ভালো লাগাকে মূল্যায়ন করেছেন। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, চিন্তা করবেন না। সিদ্ধার্থর কথা ঠিক না ভুল নয়নতারা বুঝল না, কিন্তু বাবার শুকনো গলাটা তাকে পীড়া দিতে লাগলো। সিদ্ধার্থর ফোন ফিরিয়ে দিয়ে চুপচাপ বসে রইল। অদ্রিজ তার ফোনটা আছাড় মেরে খণ্ড করে ফেলেছে। কলে কেউ একজনকে পাচ্ছিল না বলে। সেই ভোরে নয়নতারা আবারও ঘুমিয়ে পড়েছিল। এরপর ঘুম ভাঙল জানালার কাছে টোকা পড়ার ফলে। চোখ খুলে অদ্রিজকে দেখলো সানগ্লাস চোখে দাঁড়িয়ে আছেন, কপালটা জড়ানো। কোনো বাজার এলাকায় গাড়ি থেমে আছে, চারদিকে কড়া রোদ। ঘড়িতে সকাল 9টা। অদ্রিজ বললেন, ঘুম হলো, বেরিয়ে এসো, সকালের নাস্তাটা করতে হবে। নয়নতারা দোকানপাটের ব্যানার দেখে বুঝল তারা এখন শায়েস্তাগঞ্জে আছে। একটি বড় হোটেলে ঢুকে অদ্রিজ সিদ্ধার্থকে দিয়ে 3টে ব্রাশ ও টুথপেস্ট কিনে আনলেন। ওয়ালেট, ঘড়ি, সানগ্লাস খুলে নয়নতারার হাতে দিয়ে খসখস করে দাঁত ঘষা শুরু করলেন। এমনভাবে দাঁত ঘষতে লাগলেন যে কোনো সময় দাঁত কপাটি খুলে চলে আসতে পারে। এত সময় ধরে দাঁত মাজতে নয়নতারা আগে কাউকে দেখেনি। সে হাসি চাপতে পারল না।
তা দেখে সিদ্ধার্থ ফিসফিস করে বলল, হাসার কিছু নেই, স্যারের কিছু বিষয়ে সূচিবায়ু আছে। যেমন ধরুন, নিজের দাঁতই। 8 ঘন্টা ঘুমিয়ে উঠেও এমনভাবে ঘষে দাঁত ব্রাশ করেন যেন পারলে নতুন দাঁত লাগাবেন। নয়নতারা বলল, কিন্তু উনি কি আজ রাতে ঘুমিয়েছেন? মনে তো হয় না। না, ঘুমাননি। তবে রাত তো পেরিয়েছে, এটাই তো সূচিবায়ু। হোটেলের নিচতলা রেস্টুরেন্ট, ওপরতলা আবাসিক। রেস্টুরেন্ট শীততাপ নিয়ন্ত্রিত। তার মাঝে বসে অদ্রিজ অস্বাভাবিক রকম ঘামছিলেন। বিষয়টা চোখে ধরার মতো। এক পর্যায়ে নাস্তার টেবিলে বসে টেনে টুনে শার্টটা খুলে পাশের চেয়ারে ফেললেন। সঙ্গে সঙ্গে শার্টে জড়ানো গ্রেট অ্যাভেন্টাস পারফিউমের কড়কড়ে ঘ্রাণে হাওয়া মাতাল হলো। তার পরনে রইল ধূসর রঙা স্লিভলেস ট্রাক্স টপ টি শার্ট। বারবার রুমাল দিয়ে ঘাম মুছতে হচ্ছিল। বাহুতে ঘামের ফোঁটা জমছিল। সিদ্ধার্থ গিয়ে এসির তাপমাত্রা কমিয়ে এলো। তখন একটু ঘাম কমলে সাদাটে রুমালটা বাঁধা রইল অদ্রিজের বাঁ হাতের ফুলে ওঠা বাহুর মাংসপেশির ওপরে। হেভি লাক্সারিয়াস জীবনধারী এই পুরুষটির আচরণে প্রায় নিঃশব্দ শীতল। নাস্তা খেলেও শুধু সিদ্ধার্থ একটু। নয়নতারার অগোচরে অদ্রিজ কফিতে সাদা দুটো ট্যাবলেট ফেলে মগটা মৃদু ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, তোমার সিগারেটের সমস্যা আছে? নয়নতারা লুচি চিবোতে চিবোতে মাথা তুলে বলল, সে বুঝতে পারেনি প্রশ্নটা। এক পশলা ধমকা হাওয়া এসে তার চুল নাড়া দিয়ে গেল। সঙ্গে সঙ্গে হাত তুলে চুলগুলো কানের পেছনে গুছল। খাবারটুকু গিলে বলল, আপনি সিগারেট খাবেন? অদ্রিজ চোখ বুঝে শক্ত ঢোক গিললেন। বন্ধ চোখের পাতায় অন্ধকার দেখা যায়, কিন্তু তিনি এক কিশোরীর খাবার চিবানোর কণ্ঠে ধ্বনির সঙ্গে ফর্সা কোমল হাত তুলে কানের পেছনে চুল গোছার দৃশ্য দেখতে পেলেন। খাবার গেলার ফলে গলার ওঠানামা দেখতে পেলেন মৃদু চমকে ওঠা নিষ্পাপ চোখের চাহনি। তিনি দুপাশ মাথা নেড়ে কফিতে চুমুক দিয়ে অদূরে একটি টেবিলে ইশারা করে বললেন, ওই লোকটা সিগারেট টানছে, তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞাসা করছি। নয়নতারা লোকটিকে দেখে চিন্তিত হয়ে বলল, ভাগ্যিস এত দূরে আসছে না ধোয়া। আমার খুব সমস্যা সিগারেটে। সিগারেট খাওয়া লোক আমার একদম পছন্দ না, ঘেন্না করি। আপনার নেই, নয়তো আপনাকেও করতাম। নয়নতারার বলার ভঙ্গিতে অদ্রিজ হেসে বললেন, লোকটাকে উঠিয়ে দেব? আমার জন্য একজনকে উঠাবেন? অদ্রিজের শান্ত চোখ দুটো নিঃশব্দে জবাব দিল, তুমি বললে এই মুহূর্তেই। চোখের ভাষা বুঝে নয়নতারা দ্রুত না না বলে উঠতে গিয়ে তার গলায় খাবার আটকালো। সঙ্গে সঙ্গে অদ্রিজ জলের গ্লাস এগিয়ে দিলেন। নয়নতারা পানি পান করে বলল, আরে আসছে না তো এখানে স্মেল। আপনি কিছু খাবেন না? অদ্রিজ মৃদু হেসে মাথা নাড়লেন, আমার ডায়েট। আপনি তাই বলে সকালের নাস্তাও খান না? অদ্রিজ হাসলেন, আমি শোনা। মানে শুধু গরুর মতো ঘাস পাতা খেয়ে থাকেন? নয়নতারা হাসতে লাগলো। অদ্রিজ উঠে দাঁড়িয়ে বলল, তুমি খাও, শুধু আছে তোমার যে কোনো প্রয়োজনে, আমি আসছি। শুধু জেনেও জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন স্যার? অদ্রিজ ঘাড়ো চোখে তাকিয়ে বিড়বিড় করে বললেন, মূত্র বিসর্জন দিতে, কল্যাণের কাজ। হোটেলের ছাদ দাঁড়িয়ে পরপর দুটো সিগারেট শেষ করে মুখে খানিকটা ডিওডোরেন্ট স্প্রে করে নেমে এলেন অদ্রিজ। নয়নতারা তখনও টুকটুক করে খাচ্ছেই। সে ধীর স্থির লক্ষ্মীর মতো আলতো হাতে খাবার তুলে মুখে দেয়, যেন খাবারের একটুও কষ্ট না হয়। ধীরে ধীরে চিবোয়, খেতে সময় লাগে। অদ্রিজকে ফিরতে দেখে বলল, আপনি কিছুই খাবেন না? তুমি চাও আমি খাই? নয়নতারা একটু অপ্রস্তুত হলো। আমি চাইলেই খাবেন? চাও? নয়নতারা তার কাচের মতো স্বচ্ছ চোখ দুটো মেলে চেয়ে রইল। অদ্রিজ খেতে বসলেন। নয়নতারা খেতে খেতে বলল, আপনি অসুস্থ এটা নিশ্চিত। ডাক্তার দেখানো ফরজ, কিন্তু ঠিক কেমন অসুখ বুঝতে পারছি না। অদ্রিজ নিচু হয়ে খেতে খেতে হাসলেন, জবাব দিলেন না। নয়নতারা বলতে লাগলো, আমার মনে হয় খুব বাজে রকমের অসুখ, কিন্তু আপনি একটুও কেয়ার করেন না। আগেও কি এমন ছিলেন? আমার তো সে সময়ের কিছু মনে পড়ে না, অথচ আপনার আমাকে নিয়ে সব মনে আছে। তোমার মায়ের বিয়ে খেয়েছি আমি। অদ্রিজ মাথার সামান্য তুলে চট করে চোখ মেললেন। নয়নতারা চোখ গোল করে তাকালো, লজ্জা ও বিস্ময় নিয়ে গম্ভীর হয়ে বলল, জীবনেও না। আপনার বয়স কত বলুন তো?
17.5। নয়নতারা আরো গম্ভীর হলো। 17.5 তো আমার বয়স, আপনারটা বলুন। এক মনে খেতে খেতে অদ্রিজ বলল, কত হলে খুশি হবে? আসলে যত। অদ্রিজ নয়নতারার দৃষ্টিতে দৃষ্টি গেঁথে আচমকা গলা ছেড়ে গেয়ে উঠলেন, কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা, এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা। নয়নতারার শরীরটা শিরশির করে উঠল। লোক দেখছে এবার তাদেরকে। ভারী কণ্ঠস্বর লোকটার, তবু তার গান এত সুরেলা গভীর। সে অদ্রিজের চোখ থেকে চোখ সরিয়ে নিল। নিরাসক্ত ঘোর অদ্রিজের চোখে। সে চোখে চোখ মেলানো ভার হলো তার পক্ষে। অদ্রিজ খেতে খেতে এক হাতে পকেট থেকে হারমোনিকাটি বের করে নয়নতারার দিকে বাড়িয়ে দিল। নয়নতারা চোখ পিটপিট করলো। অদ্রিজ খাবার চিবোতে চিবোতে বলল, গাড়িতে তুমি খুঁজছিলে এটা? কে বলল খুঁজছিলাম? আমি। নয়নতারা দাম্ভিকের মতো বলল, আপনি বললেই তা সঠিক। অদ্রিজ সামান্য প্রতিবাদ না করে হাসলেন। নয়নতারা তার চেনা পার্থিব জগৎ থেকে ছিটকে এক টুকরো ভাসমান শহরে তুলতে লাগলো। হারমোনিকাটি শক্ত হাতে চেপে ধরে নেড়েচেড়ে অনুভব করতে লাগলো। একটা বাদ্যযন্ত্র এত শখ পয়দা করতে পারে? এতদিন রং তুলির চেয়ে কোনো কিছুতে এত শখ অনুভব করেনি সে। সঙ্গে সঙ্গে হারমোনিকায় ঠোঁট ছোঁয়ালো, এবড়ো থেবড়ো বেজে উঠল। নয়নতারা ওটা ফিরিয়ে দিয়ে হাত বাড়িয়ে মুখ ছোট করে বলল, আমি তো আপনার মতো বাজাতে পারি না। আমার তো এটার সুর ভালো লেগেছে যখন আপনি বাজাচ্ছিলেন, কিন্তু কি বিশ্রী বাজছে আমার কাছে। আপনার মতো বাজাতে না পারলে এটা রেখে লাভ নেই। অদ্রিজ অমায়িক হাসলেন। তুমি কখনো ব্যথা পেয়েছ মিস্ট্রেস? নয়নতারা তোতার মতো বলল, ব্যথা? শরীরে নয়, পড়ে গিয়ে হাঁটু ছিলে যাওয়া, খেলতে গিয়ে খামচি খাওয়া নয়। তাহলে সেটা কেমন ব্যথা? মনের ব্যথা? অদ্রিজ হাসলেন। ওই ব্যথা ছাড়া হারমোনিকায় সুর ওঠে না। নয়নতারা খাওয়া বন্ধ করে সোজা হয়ে বসল। অদ্রিজ খেয়ে যেতে লাগলেন। নয়নতারাকে তাকিয়ে থাকতে দেখে বললেন, তবে আমি ব্যবসায়ী মানুষ, বিনিময় ছাড়া কিছু দেই না কাউকে। নয়নতারা জিজ্ঞাসা করল, এটার বিনিময় কি? আমাকে তোমার একটা ছবি এঁকে দেবে। আমার ছবি? আমার ছবি কেন? আপনি চাইলে আমি এক্ষুনি আপনার ছবি এঁকে দিতে পারি। অদ্রিজ মাথা নাড়ল। আমি আমাকে দেখতে পছন্দ করি না। নয়নতারা অবাক হয়ে বলল, কেন? আপনি কি আয়না দেখেন না? অদ্রিজ বলল, না। তুমি তোমার একটা ছবি এঁকে দেবে। নয়নতারা শর্ত রাখার সুরে বলল, তাহলে আপনি আমাকে হারমোনিকা বাজানো শেখাবেন? অদ্রিজ এক পেশে হাসলেন। তাহলে তুমি চাইছো আমি তোমাকে ব্যথা পেতে শেখাই? এরপর আচমকা মুখে থাকা খাবারটুকু এক প্রকার বমির মতো উগড়ে দিলেন প্লেটের উপর। দৌড়ে বেসিনের দিকে যেতে যেতে টিস্যু মুখের সামনে ধরে বেশ খানিকটা বমি করে ফেললেন। বেসিনে গিয়ে আরও কিছুটা সিদ্ধার্থ স্যারকে ধরে একটা চেয়ারে বসিয়ে লবিতে গিয়ে ওপরতলায় রুম বুক করে সঙ্গে সঙ্গে অদ্রিজকে তুলে নিয়ে রুমে গেল। নয়নতারা অদ্রিজের ওয়ালেট, শার্ট, চশমা ইত্যাদি তুলে নিয়ে পিছু পিছু উপরতলায় উঠল। এই কিছু সময়ের জন্য বড় একটা বিজনেস স্যুট বুক করা হয়েছে। ঘন্টা খানেক বিছানার হেডবোর্ডে মাথা ঠেকিয়ে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে বসে রইলেন অদ্রিজ। নয়নতারা তার সামনে সোফায় বসল। অস্থির লাগতে লাগলো তার, খুব বাবার জন্য চিন্তা হতে লাগলো। দ্রুত সিলেট পৌঁছাতে হবে, কিন্তু এই অবস্থায় তা সম্ভব নয়। সে তাই আস্তে করে তার সকল চিন্তার ওষুধ নিয়ে বসল। ক্যানভাসে তার কোমল হাতের ছোঁয়ায় তুলির আঁচড়ে অ্যাক্রিলিক রঙের চিত্রে উঠে আসতে লাগলো। হাত পা ছড়িয়ে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসা এক অসুস্থ পুরুষের। কিন্তু চিত্রটি সম্পূর্ণ হলো না। হোটেল থেকে যখন তারা আবারও যাত্রা শুরু করলো তখন দুপুর হয়ে গেছে। গাড়িতে ওঠার সময় অদ্রিজ জিজ্ঞাসা করলেন, বসতে পারি এখানে? নয়নতারা ঠোঁট চেপে বলল, আপনি আবারও অনুমতি চাইছেন আমার কাছে? কারণ আমি আবারও বসতে চাই তোমার পাশে। আপনার গাড়ি, যায় আসে না। গাড়িতে বাবার সঙ্গে কথা হওয়া ছাড়া অদ্রিজের সঙ্গে টুকটাক কথা হচ্ছিল। অদ্রিজকে অসুস্থই লাগছিল। অদ্রিজ পুরোটা পথ সিটে হেলান দিয়ে মাথা নয়নতারার দিকে কাত করে বসে রইলেন। কিন্তু সিলেটে পৌঁছে হোটেলে প্রবেশের পর আর দেখা হলো না।
দেখা হলো রুয়াদ ইবতেহাজের সঙ্গে। যে ঘটনা নয়নতারা এখনো বিশ্বাস করতে পারছে না। সে তো ফুপির কাছে ছুটে গিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, রুয়াদকে পেয়েছি ফুপি, তোমার খুনিকে পেয়েছি। কি শাস্তি দেবে দাও তাকে ধরে। সাথে আমি যে 4টা বছর তার জন্য কেঁদেছি, সে শাস্তিও দাও রুয়াদ ভুয়াদকে।